আশা করি তোমরা সকলেই ভালো আছো। আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব বাংলা প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি-কলম। হারিয়ে যাওয়া কালি-কলম প্রবন্ধে আমরা লাইন ধরে ধরে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় গল্পের ছলে আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো, তাই ভিডিওটি একটু স্কিপ না করে তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমাদের হারিয়ে যাওয়া কালি-কলম থেকে যত ধরনের ডাউট আছে বা তোমাদের যাদের কঠিন বলে মনে হয় গল্পটি, এই প্রবন্ধটি, তারা কিন্তু সহজেই জলের মতন এই প্রবন্ধটি বুঝে যাবে এবং এখান থেকে যত ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখতে পারবে। আমি কি প্রশ্ন আগেরবার এসে গেছে এবং কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি কিন্তু তোমাদের আলোচনার মাঝে ব্যাখ্যা করে দেবো বা বলে দেবো, তাই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো। যাই হোক, তার আগে আমরা এই হারিয়ে যাওয়া কালি-কলমের লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। হারিয়ে যাওয়া কালি-কলমের লেখক হলেন শ্রীপান্ত, যাকে আমরা শ্রীপান্ত বলে দেখছি, আসলে সেটা তার ছদ্মনাম। আসল নাম হচ্ছে তার নিখিল সরকার। তার জন্ম বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুর গ্রামে তার জন্ম। কত সালে? না, 1932 সালের 1 মে তার জন্ম। তার শিক্ষা জীবন তিনি সেই গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ে শুরু করেন। পরবর্তীকালে তার কর্মজীবনে যদি আমরা উঁকি মারি তাহলে দেখব যে তিনি প্রথম অল্প বয়স থেকেই সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি প্রথম দিকে যুগান্তর পত্রিকার হয়ে সাংবাদিকতা করেন। পরবর্তীকালে তিনি আনন্দবাজার পত্রিকা, যেটা বিখ্যাত, বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত একটা পত্রিকা আনন্দবাজার পত্রিকা, সেই পত্রিকার অ্যাসোসিয়েট এডিটর হিসাবে দীর্ঘদিন ধরে তিনি এই কাজ করেন। তাছাড়াও তিনি লেখালেখি করেন, লেখালেখির সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিনি যেহেতু সাংবাদিকতা করতেন, তার সাংবাদিকতা যে অফিস, সেই অফিসের বিষয় নিয়েই তিনি কিন্তু আমাদের এই প্রবন্ধটি লিখেছেন, হারিয়ে যাওয়া কালি-কলম। এখানে হারিয়ে যাওয়া বলতে কালি-কলম অর্থাৎ কলমের যে চল, সেইটা কিন্তু সাংবাদিকতার যে অফিস, সেই অফিসে কিন্তু সেরকমভাবে কেউ কলম দিয়ে লেখালেখি করে না, কারণ সবার সামনেই কম্পিউটার রয়েছে। সেই কম্পিউটারে কিন্তু বর্তমানে এডিট করা বা লেখালেখি সমস্ত কাজগুলোই বেশিরভাগ কর্মচারীগুলো সবাই কম্পিউটারেই করে, কিন্তু একমাত্র এই নিখিল সরকার বা শ্রীপান্ত, সেই লেখকই কিন্তু একমাত্র কলম এখনও ব্যবহার করে আসছেন। সেই বিষয়টা নিয়েই আমাদের এই প্রবন্ধটি। তা আমরা এখন লাইন ধরে ধরে এই প্রবন্ধটি ব্যাখ্যা শুনবো সহজ সরল ভাষায়। তা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। হারিয়ে যাওয়া কালি-কলম, লেখক শ্রীপান্ত, আসল নাম নিখিল সরকার। কথায় বলে কালি-কলম মন, লেখে 3 জন, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। এখানে দেখো, লেখালেখির আপিস, লেখক একটু ব্যঙ্গচ্ছলেই কথাটা বলেছে, লেখালেখির আপিস। অফিসটাকে তিনি আপিস বলছেন, আর যেখানে তিনি কাজ করেন সেটা হচ্ছে লেখালেখির অফিস। কারণ যেহেতু সাংবাদিকতা তার পেশা, তার অফিসটাও সাংবাদিকতা নিয়েই, তাই সেখানে তো লেখালেখি তো থাকবেই, সংবাদপত্র তো লেখালেখিরই কাজ। কিন্তু সবাই এখানে লেখক, অর্থাৎ যারা সাংবাদিক তারা মোটামুটি সবাই লেখক বা লেখালেখি করেন, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। এখানে সবাই লেখক হলেও কি হবে, কারোর কাছে কলম নেই একমাত্র লেখক ছাড়া। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা। বুঝতেই পারছো আসলে কার কথা বলা হচ্ছে এখানে বা লেখক বোঝাতে চেয়েছেন, আসলে সেটা হচ্ছে কম্পিউটার। আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড, যে কম্পিউটারের কিবোর্ড, সেটা প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। বোতামে একটা করে হরফ ABCD যেভাবে বা ক খ যেভাবে লেখা থাকে সেগুলো লেখা রয়েছে। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে টাইপ করছে টিক 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 করে, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, অর্থাৎ মাঝে মাঝে লেখা দিকে পর্দা অর্থাৎ স্ক্রিনে দেখছে যে ঠিকঠাক লিখেছে কিনা সেটা দেখে নিচ্ছে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। অর্থাৎ এখানে লেখক কিন্তু কম্পিউটার চালাতে পারেন না, তিনি যেটা লেখেন সেটা পরবর্তীকালে এই সমস্ত যারা কম্পিউটারের কাজ জানে তারা কিন্তু কম্পিউটারে টাইপ করে দেয়। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ।
কলম, কারো সঙ্গে কলম নেই। যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। মানে কলম যেহেতু আর কেউ ব্যবহার করে না, তাই যদি তিনি কোনোদিন কলম আনতে ভুলে যান লেখক, তাহলে কিন্তু সেখানে কলম পাওয়া মুশকিল। আর যদিও বা পায়, তাহলে কেমন পাবে না, শুকনো ভোতা মুখ একখানা জোটে, তাতে লিখে তার কোনো পড়তা হয় না আর কি, সুখ হয় না। দায়সারা ভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়, অর্থাৎ কোনো মতে সেদিনকে কষ্ট করে তিনি কাজটা সেরে নেন। অথচ আমাদের আপিস, সবাই বলেন লেখালেখির অপিস। যেহেতু এটা সাংবাদিকতা, সেটা লেখালেখি অফিস তো সবাই বলবেই, কিন্তু লেখে না, লেখে কিসে না, কম্পিউটারে। লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে তোমাদের, যে প্রাচীন যে একটা কথা, বাংলা একটা কথা চালু ছিল, সে কথা হচ্ছে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এই কথাটি ব্যাখ্যা করো। কাল যুগে বুঝিবা আজ আমরাও তাই। দেখো, এখান থেকে কিন্তু আরো একটি প্রশ্ন তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। এখানে আমি যেখানে কাজ করি বলতে কোথাকার কথা বলা হয়েছে, তাদের কারোর কাছে কলম নেই কেন, এবং লেখকের কাছেই একমাত্র কলম কেন, এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। পরে আমরা চলে যাব পরের অংশে। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়া গায়ে জন্মেছেন, তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। লেখক একটু তার অতীতের দিকে চলে গেছেন, 50-60 বছর আগেকার দিনের কথা তিনি বলছেন। যেহেতু লেখক তিনি বলেছেন তিনি একজন গ্রামের ছেলে, আর গ্রামের মানুষরাই কিন্তু এই সব মানে যদিও শহরের দিকে কম্পিউটারটা চালু হলেও গ্রামের দিকে কিন্তু তখনও চালু হয়নি, এবং তারা 50-60 বছর আগে যে তাদের যে ছোটবেলাকার কথা, সেই কথাটা তিনি তুলে ধরেছেন। অজপাড়াগায় জন্মেছেন, তারা হয়তো বুঝবেন, যারা লেখক বলছে যারা অজপাড়াগায় অর্থাৎ খুব গ্রামে, প্রত্যন্ত গ্রামে যারা জন্মেছেন, তারা কিন্তু বুঝবেন যে তখন কিভাবে লেখালেখিটা হতো। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে, অর্থাৎ লেখকরা কি দিয়ে কলম তৈরি করতো না, রোগা বাঁশের কঞ্চি কেটে সেটাকে তারা কলম হিসেবে ব্যবহার করত। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। কোন সময় মুশকিল হতো না, কলমের মুখটি চিরে দিতে হতো। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সোচালো হলে চলবে না, মানে শুধু সরু হলেই হবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই, অর্থাৎ মুখটা একটু চিরে দিতে হতো যাতে কালিটা ছড়িয়ে না যায়। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে না, লেখার পাতে, অর্থাৎ যে খাতায়, বা তখন লেখকরা কলা পাতা ব্যবহার করতো খাতা হিসেবে, সেই কলা পাতায় বা যে লেখার পাত, তাতে কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে, ঠিক আছে, সেই পাতে পড়বে আর কি, এখানে সেটার কথা বলা হয়েছে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা, অর্থাৎ লেখকরা কলা পাতা ব্যবহার করত, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। তাহলে লেখকরা ছোটবেলায় প্রশ্ন আসবে যে লেখকদের সময় ছোটবেলায় তারা কিভাবে কলম বানাতো, এবং তাদের হোম টাস্কের খাতা কি ধরনের ছিল, বা তারা কাকে হোম টাস্কের খাতা হিসেবে ব্যবহার করত এবং কিভাবে। আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে, মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের, অর্থাৎ দেখা হয়ে গেলে ছিঁড়ে দিত, যাতে আবার সেটাকে ছাত্ররা মাস্টারকে আবার না দেখাতে পারে, ঠিক আছে, তার জন্য ছিঁড়ে দিত। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল, অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে ক অক্ষর গোমাংস কেন বলা হয়েছে। আসলে এর মানেটা হচ্ছে বিদ্যা চর্চাহীন যে ব্যক্তি, যেরকম হিন্দুদের কাছে গোমাংস গ্রহণযোগ্য নয়, তেমন ভাবে যারা বিদ্যা চর্চা করে না বা জ্ঞান, যাদের মধ্যে অক্ষর জ্ঞান নেই, সেই সমস্ত লেখাপড়া না জানা, বিদ্যা চর্চা না জানা মানুষদের অবহেলা করার জন্যই এই কথাটা ব্যবহার করা হতো, অর্থাৎ তারাও সমাজের কাছে অবহেলিত,
ঠিক আছে, সমাজ সেইভাবে তাদেরকে গ্রহণ করে না, সে কথা বোঝানোর জন্য এই কথাটা ব্যবহার করা হয়েছে। যাই হোক, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। এখন লেখকরা কিভাবে ছোটবেলায় কালি নিজেরা তৈরি করতো সেটা আমরা দেখব। অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লোহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এই লাইনটা বা এই যে ছড়াটা, এই ছড়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অনেক সময় প্রশ্ন এই ছড়াটাই তুলে দিতে পারে, যে বলতে পারে যে প্রাচীনকালে যে কালি তৈরির যে ছড়াটা প্রচলিত ছিল সেই ছড়াটা লেখো এবং ব্যাখ্যা করো। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র, অর্থাৎ এই ছড়ার মধ্যেই কিন্তু কিভাবে কালি তৈরি করতে হবে এবং কি কি লাগবে সে তার ব্যাখ্যা কিন্তু রয়েছে, আমরা পরে দেখব। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি, অর্থাৎ লেখকরা এই যে ছড়ায় যেটা বললো এত কিছু তাদের কিন্তু ছিল না, তার জন্য তারা সহজ পদ্ধতিতে কালি তৈরি করতো। সেই সহজ পদ্ধতিটা কি? তাহলে দুটো পদ্ধতি আমরা এখানে জানছি। একটা হচ্ছে অরিজিনাল সঠিকভাবে যে কালি তৈরির পদ্ধতি, যেখানে আমরা এই ছড়াটা জানলাম, সেটা হচ্ছে তিল ত্রিফলা শিমুল ছালা, অর্থাৎ তিল লাগবে, ত্রিফলা তিনটে ফল, সেই তিনটি ফল হচ্ছে আমলকি, হরিতকি এবং বহেরা। এই তিনটিকে একত্রে ত্রিফলা বলা হয়, এই তিনটি লাগে। আর তিল হচ্ছে যেটা শস্য বা তৈলবীজ, আমরা সকলেই জানি যে তিলটা কি জিনিস। পরে বলছে ত্রিফলা শিমুল ছালা। শিমুল ছালা হচ্ছে শিমুল গাছের ছাল। ছাগ দুগ্ধে করি মেলা, অর্থাৎ ছাগলের দুধ দিতে হবে তার সঙ্গে, এবং লোহ পাত্রে লোহায় ঘষি, লোহার পাত্রে রেখে লোহা দিয়ে সেটাকে এইগুলোকে ঘষতে হবে। ছিঁড়ে পত্র না ছাড়ে মসি হবে, কিন্তু না ছাড়ে মসি বলতে কালি বা মসি অবিকৃত থাকবে, অর্থাৎ তার কিচ্ছুই হবে না, উঠবে না, পাকাপোক্তভাবে কালি থেকেই যাবে, অর্থাৎ একবার সে যা কালিটা দেয়া হলে সেই কালিটা থেকে যাবে। এটাই হচ্ছে এই ছড়ার ব্যাখ্যা। এবার লেখকরা সহজ পদ্ধতিতে কিভাবে কালি তৈরি করতো সেটা আমরা জেনে নেব। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। তাহলে কিভাবে দেখো, বলছে আমাদের রান্না হতো কি কাঠে, গ্রামগঞ্জে বেশিরভাগ, এখনো অনেক বাড়িতে কাঠের রান্না হয়, যদিও গ্যাস এখন চলে আসার জন্য কম হয়, তবুও এখনো হয়। আর আগেকার দিনে তো কাঠের দিয়েই, পাতা দিয়ে রান্নাটা বেশি হতো। তা সেখানে লেখকদের বাড়িতে কি কাঠ দিয়ে রান্না হতো, কাঠের উনুনে, তাতে কড়াইয়ের যে তলায় যে কালি পড়তো, এখনো যারা গ্রামে বসবাস করো তারা কিন্তু দেখতে পাবে যে কাঠ দিয়ে রান্না করলে কিন্তু তলে কালি পড়ে হাঁড়ি কড়াইয়ের। সেই কড়াইয়ের তলায় যে কালি জমতো সেইটা লাউ পাতা দিয়ে তারা ঘষে তুলে নিত, একটা পাত্রে বাটিতে রেখে তাতে জল গুলে নিত, আর এইভাবেই তারা কালি তৈরি করতো। আর আমাদের মধ্যে যারা ওস্তাদ, মানে যারা একটু পাকাপোক্ত বা একটু ভালো জানতো আর কি, ওস্তাদ, তারা ওই কালো জলে হর্তুকি ঘষতো, অর্থাৎ ওই লার পাতা দিয়ে ঘষে বের করা যে হাড়ির কালির যে কালো জল দিয়ে ঘোরানোর পরে যে কালো জল, তার মধ্যে হর্তুকি ঘষতো। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মিশাতো। আতপ চাল ভেজে তাতে আবার পুড়িয়ে সেটা বেটে তারপরে ওর সঙ্গে মেশাতো, তাহলে কালিটা আরো ভালো হতো। যাই হোক, সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছেঁকা দেওয়া হতো, অর্থাৎ খুন্তির গোড়ার দিকটা যেটা হাতল আর কি, সেই দিকটা ভালো করে লাল টকটক করে পুড়িয়ে সেটা ওই জলে ছেঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো, মানে যখনই ছেঁকা দেওয়া, খুন্তিটা যেহেতু গরম তাই তার জন্য সেই অল্প জলের মধ্যে খুন্তিটা ডোবানোর সঙ্গে সঙ্গে টকবক করে জলটা ফুটতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। তার মানে কিভাবে কালি তৈরি করা হতো সেটা কিন্তু তোমরা ভালো করে আরেকবার শুনে নাও। বলছে উনুনের কালি কি করতো, লাউ পাতা দিয়ে সেটাকে ঘষে বের করে নিত, জলের মধ্যে দিত, জল দিয়ে গুলতো। যারা একটু ওস্তাদ
তারা কি করতো, ওর মধ্যে হরিতকি দিত, আবার কেউ কেউ কি করতো, মাকে দিয়ে আতপ চাল ভেজে সেটাকে বেটে তার মধ্যে দিত, তারপরে কি করতো, একটা খুন্তি গরম করে তার যে হাতলের দিকটা সেটাকে গরম করে সেই দিকটা দিয়ে ওই জলের মধ্যে ছেঁকা দিত, এবং তাতে কি হতো, লাল টকবকে যে খুন্তিটা ডোবানো হতো তাতে ওই জলটা ফুটতে শুরু করতো। এইভাবে তারপরে কি ন্যাকড়া দিয়ে ছেঁকে কালি তৈরি হতো। এই হচ্ছে লেখকদের ছোটবেলায় কালি তৈরির পদ্ধতি। প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারে, কালি তৈরির পদ্ধতিগুলি লেখো। পদ্ধতিগুলি হতে পারে বা প্রাচীনকালে লেখকরা কিভাবে কালি তৈরি করতো সেটা বর্ণনা করো, এটাও তুলে দিতে পারে। যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু তৈরি থেকো। তারপরে দোয়াত মানে মাটির দোয়াত, দোয়াতে কালি ঢালা হতো। যে দোয়াত বলতে এখানে এই কালি রাখার যে পাত্র। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। তাহলে লেখকদের প্রথম লেখালেখি কি, সবই তাদের নিজেরাই তৈরি করতো বাড়িতে। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা, কিছুই কিন্তু সেইভাবে তাদের কেনা লাগতো না। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। অর্থাৎ এত বছর ধরে তারা এই কলম দিয়ে লেখালেখি করেছে, এখন যদি সেই কলমটাকে ছেড়ে দিতে হয়, যেরকম সবাই অফিসে, সাংবাদিকতা অফিসে সবাই কলম ছেড়ে কি কম্পিউটারে লেখালেখি করছে, তাই লেখকের কিন্তু এতদিন যেহেতু একটা অভ্যাস এবং মায়া জড়িয়ে গেছে তার সঙ্গে, তার জন্য তার এই কলম ছাড়তে খুবই কষ্ট হয়। তাই জন্য এখনো কিন্তু তিনি সবাই কম্পিউটারে লিখলেও তিনি কিন্তু কলমে লিখে যান। ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান। অর্থাৎ এখানে লেখক কল্পনা করছে যদি আমি এইটা হতাম, এইখানে জন্মাতাম বা ওইখানে জন্মাতাম, তাহলে কি হতো। তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম। অর্থাৎ তিনি যদি মিশরে জন্মাতো তাহলে কি করতো না, নীল নদীর তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম। নল খাগড়াটা হচ্ছে যেটা দিয়ে প্রাচীনকালে মিশরীয়রা কলম তৈরি করত। দেখো আমরা এখানে কিন্তু অনেকগুলো সভ্যতার পরিচয় পেলাম, যেটা হচ্ছে প্রাচীন মিশরের সভ্যতা, সুমেরিয়ান বা ফিনিশিয়ান। সুমেরিয়ান বলতে কি, কাদের বোঝানো হয়েছে, বিশ্বের একটা অন্যতম প্রাচীন একটা সভ্যতা, যারা বর্তমানে দক্ষিণ ইরাকে, সেকালে মানে দক্ষিণ মেসোপটেমিয়ায় এই সভ্যতা বিকশিত হয়েছিল। মানে বর্তমানে যারা ইরাকে, সেই জায়গাটা মেসোপটেমিয়া একটা সভ্যতা বিকশিত হয়েছিল টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝে। এই সভ্যতা প্রায় 5000 বছর আগে, মানে খ্রিস্টপূর্বাব্দে, এটা থেকে 3500 খ্রিস্টপূর্বাব্দ মধ্যবর্তী সময়ে এটা গড়ে উঠেছিল। এটা হচ্ছে সুমেরিয়ান সভ্যতা, সুমেরীয়। আর ফিনিশীয় কারা, ফিনিশীয় এটিও একটা বিশ্বের একটা অন্যতম প্রাচীন একটা সভ্যতা, যেটা ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে, লেবানন, ইসরায়েল, সিরিয়া প্রভৃতি অঞ্চলে এই সভ্যতা বিকশিত হয়। আনুমানিক প্রায় 3000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই সভ্যতাটা মানে ছিল আর কি। যাই হোক, তাহলে বলছে তিনি যদি এই মিশরীয়, সুমেরিয়ান বা ফিনিশিয়ান হতেন, বা মিশরে যদি তার জন্ম হতো, তাহলে তিনি কি করতেন, নীলনদ, মিশরে যেহেতু নীলনদ আছে, নীলনদের তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতেন। এবার নল খাগড়াটা কি আমাদের কিন্তু জেনে নিতে হবে। নল খাগড়াটা কি, নল খাগড়া হচ্ছে একটা পাতাযুক্ত লম্বা ঘাস, ঠিক আছে, সেটা মানে তৃণ টাইপের, ঘাস টাইপের, যার যেটা আবার সর গাছ নামে পরিচিত। আর এর থেকে মিশরীয়রা কলম তৈরি করে আর কি। সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম, মানে সেটা ভোতা করে, একটু থেতো করে আর কি, ভোতা করে তুলি বানিয়ে লিখতো। হয়তো সুচালু করে কলম বানাতাম, মানে ওই নল খাগড়া দিয়ে হয় ভোতা করে কলম লিখতো তুলি বানিয়ে, অথবা সুচলো করে কলম বানাতাম। হয়তো ফিনিশীয় আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার। আর ফিনিশীয়রা হলে কি করতো, ফিনিশীয়দের মতন একটা হার বনের থেকে কুড়িয়ে আনতো, সেই আমার কলম, অর্থাৎ সেই হারটাকে ঘষে ঠসে সরু করে সেইটা দিয়ে কলম বানাতো। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, রোম সাম্রাজ্যের অধীশ্বর বলতে রোম সাম্রাজ্যের মালিক বা সম্রাট, তাহলে কি হতো, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার বিখ্যাত ইতিহাসে একজন রাজা,
যার সম্পর্কে আমরা ইতিহাসে জেনেছি। সেই জুলিয়াস সিজার যদি হতেন লেখক, তাহলে তিনি কি করতেন, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা যার পোশাকটি নাম স্টাইলাস তুলে দিত আমার হাতে। অর্থাৎ তিনি যদি প্রাচীনকালে এই মিশরের রাজাও হতো বা জুলিয়াস সিজারও হতো, তাহলে কিন্তু তার কারিগররা বড়জোর থেকে একটা ব্রোঞ্জের শলাকা দিত, যাকে পোশাক তার যার ডাক নাম বলা হচ্ছে স্টাইলাস। এর থেকে বেশি কিছু না, মানে আধুনিক যে কলম সেগুলো কিন্তু হতো না, এই ব্রোঞ্জের একটা শলাকা হয় পেত, তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। মানে সিজার, জুলিয়াস সিজার যে কাকে হত্যা করেছিল, এক কলম দিয়ে কিন্তু কাসকা বলে একজন তাকে কিন্তু খুন করেছিল। এই কাসকাকে তিনি কেন খুন করেছিলেন আর কাসকা কেই বা ছিল, আমরা একটু জেনে নেব। মানে কাসকা ছিল হচ্ছে জুলিয়াস সিজারের খ্যাতি এবং বীরত্বে তিনি খুব মানে ঈর্ষান্বিত হয়েছিল বা তার খুব হিংসা হয়েছিল। আর রোমান জননেতা তিনি ছিলেন একজন, সে হচ্ছে কাসকা। এই রোমান জননেতা কাসকা জুলিয়াস সিজারের যে খ্যাতি বা জনপ্রিয়তা সেই এবং বীরত্ব, সেই বীরত্ব জনপ্রিয়তা দেখে খুব হিংসা করত, ঈর্ষা হতো। তার জন্য তার বিরুদ্ধে অর্থাৎ সিজারের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করেছিলেন এবং তার যে উত্থান সিজারের, সেই উত্থান মানে তার যে উন্নতি, সেই উন্নতিতে বাধা সৃষ্টি করেছিল। তার জন্য কিন্তু সিজার এই কাসকাকে কলম দিয়ে হত্যা করেছিল। কলম সেদিন খুনিও হতে পারে বই কি, অর্থাৎ কলম দিয়ে খুনও করা যায়। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে। চীনাদের লেখা কি না, লেখার জিনিস হচ্ছে তুলি, অর্থাৎ তারা তুলি দিয়ে লিখে আসছে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা। জ্ঞানাঞ্জন শলাকা কি? জ্ঞানাঞ্জন শব্দের অর্থটা আমরা একটু জেনে নেব। জ্ঞান ও অঞ্জন শব্দের একটা সন্ধিবদ্ধ একটা রূপ। এখানে বলছে অঞ্জন শব্দের অর্থ হচ্ছে কাজল, আর জ্ঞানের সমতুল্য হচ্ছে কাজলের দ্বারা অজ্ঞতা দূর করা। অর্থাৎ কাজল দিয়ে যে অজ্ঞতা বা অশিক্ষা সেটা দূর করা। যে শলাকা জ্ঞান প্রসারের দ্বারা অজ্ঞতা দূর করে তাকে এখানে জ্ঞানাঞ্জন শলাকা বলা হয়েছে। অর্থাৎ যে শলাকা জ্ঞান প্রসারের জন্য বা জ্ঞান প্রসারের দ্বারা অজ্ঞতা দূর করে, অর্থাৎ নিরক্ষরতাকে সাক্ষরতায় পরিণত করে, তাকে জ্ঞানাঞ্জন শলাকা বলা হয়। তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম, অর্থাৎ ছেলে মেয়েদের যে তহবিল সেখানে রকমের বিভিন্ন রকমের কলম পাওয়া যায়। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না, যেহেতু সভ্যতার পরিবর্তন হয়েছে, প্রযুক্তির উন্নতি হয়েছে, সেক্ষেত্রে সেই বাঁশের নলখাগড়ার বা শলাকার এই সমস্ত পেন কিন্তু এখন আর পাওয়া যাবে না। এখন আধুনিক যে পেনগুলো সেগুলোই পাওয়া যাবে। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। সরস্বতী পুজোতে খাগের কলম ব্যবহার করতে হয়, একটা রীতি রয়েছে আমাদের হিন্দু ধর্মে, সেই জন্যই সরস্বতী পুজোতে এখনো খাগের কলম দেখা যায় শুধুমাত্র সরস্বতী পুজোর দিনই। কাচের দোয়াতে কালির বদলে দুধ। কাচের দোয়াতে কি কালির বদলে এখন দুধ থাকে। ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলমও আর চোখে পড়ে না। তার ইংরেজি নাম কুইল, অর্থাৎ পালকের বর্তমান ইংরেজি কলম, পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। লর্ড, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে যে পালকের কলমের নাম কি, কুইল, অবশ্যই মনে রেখো। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। অর্থাৎ লর্ড কার্জন আমাদের যে বঙ্গভঙ্গের অন্যতম একজন কারিগর, 1905 সালে বঙ্গভঙ্গ করেছে, সেই লর্ড কার্জন কি বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে, অর্থাৎ তারা সঙ্গে সঙ্গে ইংরেজি লিখছে সেটা দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। অর্থাৎ এই বাবু কুইল ড্রাইভার্স বলতে যারা বাঙালি সাংবাদিক যারা পালকের কলম ব্যবহার করত তাদেরকে তিনি বাবু কুইল ড্রাইভার্স বলতেন। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। অর্থাৎ
পালকের কলম কিন্তু এখন আর দেখা যায় না। এখন কিসে দেখতে পাবো আমরা? তৈলচিত্র, অর্থাৎ যে ফটো, বিভিন্ন ধরনের প্রাচীন যুগের মানুষদের, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছবিতে কিন্তু আমরা পালকের কলম দেখতে পাই। তার পাশে দোয়াত রয়েছে, সেই দোয়াতের মধ্যে পালকের কলম গোজা রয়েছে, বা তার হাতে রয়েছে, তিনি লিখছে। এরকম ধরনের তৈলচিত্র মানে ছবি, সেগুলোতেই কিন্তু আমরা এগুলো দেখতে পাই। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের স্বমুনশি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট একটা যন্ত্র বের করেছিলেন। এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে যে উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের স্বমুনশি ছবিতে, অর্থাৎ তাদের নিজেদের ছবিতে কি দেখা যেত না? সামনে দোয়াতে গোজা পালকের কলম। আবার প্রশ্নটা অন্যভাবে ঘুরে আসতে পারে যে পালকের কলম গোজা দোয়াত কাদের স্বমুনশি ছবির সামনে দেখা যেত? উইলিয়াম জোন্স এবং কেরি সাহেবের স্বমুনশি ছবির কাছে দেখা যেত। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, যেভাবে পেন্সিল কাটে সেটার মতন। তাতেও রয়েছে ধারালো ব্লেড লাগানো রয়েছে। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। অর্থাৎ পালকটা ঢুকিয়ে চাপ দিলেই একটা সুসলো কলম তৈরি হয়ে যেত। অর্থাৎ পালকের কলম তৈরি করার জন্য শার্পনার তৈরি হয়েছিল। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়? কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। অর্থাৎ কোনো কোনো অফিসে এখনো সেই দোয়াত কলম দেখা যায়, কিন্তু জাস্ট শো, সেটা জাস্ট দেখানোর জন্য, একটা আউটলুক বানানোর জন্য, সৌন্দর্য বানানোর জন্য, আর কিছু না। ওটা অরিজিনালি কিন্তু সেটাতে লেখা যায় না, বা সেই দোয়াত ব্যবহার করা যায় না, কালিও ব্যবহার করা যায় না। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। ছদ্মবেশী বল পেন, যেটা আমরা বর্তমানে ব্যবহার করি, সেই পেন। তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। চৌরঙ্গি যে মোড়, চৌরাস্তা, সেইখানে কি এই পেনের মানে অনেক ফেরিওয়ালা, যারা পেন কিনবেন 10 টাকায় 15টা, এরকম ভাবে গিজগিজ করে। তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি, অর্থাৎ তাদের প্রতি 3 জনের মধ্যে একজন কলম বিক্রি করে। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়। অর্থাৎ 10 রকম কলম তারা নিয়ে ফেরিওয়ালা এখনো দেখা যায়। সস্তার চূড়ান্ত, ফলে প্রত্যেকের পকেটে কলম। অর্থাৎ কলম এত সস্তা হয়ে গেছে যে পকেটে এখন প্রত্যেকের কলম থাকে, সে ধনী হোক দরিদ্র হোক, যাই হোক, পকেটে কিন্তু সবাই কলম থাকে, যেহেতু কলমের দাম খুবই কম সেই হিসেবে। শুধু কি পকেটে, শুধু যে পকেটে তা নয়, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। অর্থাৎ যারা পণ্ডিত তারা কানে গুজে রাখতো। এখন যেরকম আমরা দেখি কাঠমিস্ত্রিরা ওই পেন্সিল কানে গুজে রাখে আর কি। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। আবার দার্শনিকরা কানে কলম গুজে দুনিয়া বিভিন্ন জিনিস খুঁজতো এবং টুক করে সেই কলম বের করে লেখা শুরু করতো। ছোটবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। মানে ছোটবেলায় লেখক কি দেখেছিল? একজন দারোগা, যে কিনা কলমটা কোথায় রাখতো না, তার পায়ের মোজায় গুজে রাখতো। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। অর্থাৎ কাঁধের দিকে একটা পকেট বানানো, সেখানে সাজিয়ে রেখেছে। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। অর্থাৎ ভিড়ে ট্রামে বাসে যাতায়াতের সময় একজনের পেন বুক পকেট থেকে তার মাথায় চুলের মধ্যে ঢুকে গেছে। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠলো, ও দিদি আপনার খোপায় কলম। মানে কিভাবে ভিড়ের মধ্যে একজনের পকেট থেকে পেনটা খোপায় ঢুকে গেছে। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। অর্থাৎ যাদের গোপ থাকতো তাদেরকে রাজপুত বলা হতো, আর যাদের কলম থাকতো তারা হচ্ছে কায়স্থ, অর্থাৎ ব্রাহ্মণ। এখন কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারো নয়। অর্থাৎ এখন কারোরও কোনো না, যেটা এখন মানুষের ফ্যাশন বা শখ, যে যেটা খুশি রাখতে পারে। সে ব্রাহ্মণ না হয়েও, কায়স্থ না হয়েও কলম রাখতে পারে, আবার তার রাজপুত না হয়েও সে গোপ রাখতে পারে। অর্থাৎ এখন যার যার ইচ্ছা। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। অর্থাৎ যার কালীর অক্ষর নেই, অর্থাৎ যে নিরক্ষর, সেও চণ্ডী কালীঘাটে চণ্ডী পড়ছেন। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন।
সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মাররাও এখন আর কলম নিয়ে হাত ছাপায় খেলা দেখায় না, অর্থাৎ পকেট মাররা এখন আর কলম চুরি করে না আর কি। ঠিক আছে, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, অর্থাৎ কলমের ধার ধার না, মানে এত সস্তা হয়ে গেছে, এত অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়, তাই কলমটা আর তারা চুরি করে না বা অস্পৃশ্য তারা ধরে না। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা কি এবং কেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া হতে পারে, নামটা রবীন্দ্রনাথের দেয়া হতে পারে, অর্থাৎ ঝর্ণা কলম নামটা কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস এডসন ওয়াটারম্যান। তাহলে এই যে একদিন অফুরন্ত এই কালির যে ফোয়ারা, অর্থাৎ তিনি এটা কিন্তু আবিষ্কার করেছিলেন লুইস এডসন ওয়াটারম্যান। এরও কিন্তু একটা গল্প আছে, আমরা সেটা পরে জানছি বা জেনে নেব যে কিভাবে লুইস এডসন ওয়াটারম্যান কলম তৈরি করেছিলেন, আধুনিক কলম। সেকালে আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। মানে ব্যাপারটা হচ্ছে তিনি হচ্ছে একজন ব্যবসায়ীকে না, লুইস এডসন ওয়াটারম্যান, তিনি একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে যাবেন, তিনি তার দোয়াত কালি নিয়ে গেছে এবং সই করতে গিয়ে যখন সই করবেন তখন তার দোয়াত উল্টে গিয়ে কালি পড়ে গিয়ে কাগজে পড়ে গেল। তিনি আবার কালি খুঁজতে গেল। এবার ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সই বাবদ সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। অর্থাৎ ফিরে আসতে আসতে দেখেন এদিকে আর একজনের সঙ্গে তিনি ব্যবসা সই টই করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, তখন খুব কষ্ট পেলেন এবং তিনি প্রতিজ্ঞা করলেন আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। অর্থাৎ এইভাবে বিহিত করতে হবে মানে কি, তিনিই কিন্তু আবিষ্কারটা করলেন এই সমস্যার সমাধান করার জন্য। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধ বলতে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে লেখকের প্রথম ফাউন্টেন কেনার যে গল্প, সেই গল্পটা লেখো বা তার যে বর্ণনা আছে প্রথম ফাউন্টেন কেনার, সেই বর্ণনাটা নিজের ভাষায় লেখো। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি জানতে চান কি কলম। বাস ভেবাচাকা খেয়ে গেল, অর্থাৎ নাম বলতে পারছে না। তিনি আউড়ে চলেছেন, মানে দোকানদার বলছে পার্কার না শেফার্ড, ওয়াটারম্যান না সোয়ান, কোনটা? পাইলট, কোনটার কি দাম? সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন, অর্থাৎ কোনটার কি দাম সেটা দোকানদার বলছে। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা, অর্থাৎ আমার কত টাকা আছে সেটা ওই দোকানদার বুঝে গেল। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম কিন্তু দারুণ। বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের একপাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর, অর্থাৎ কাঠের বোর্ডের উপর দিয়ে ছুঁড়ে মারলেন এবং সেখানে গিয়ে সেটা গেঁথে গেল। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয়, তার দিকে ভঙ্গিটি ঠিক সেরকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো, অর্থাৎ বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন যে কলমটা এখনো ভালো আছে, নিব ঠিক আছে। দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন এবং কিছুটা লিখেও দেখালেন যে নিবটা কিন্তু নষ্ট হয়নি। এত জোরে ছুঁড়ে মারলাম, কাঠে গিয়ে ভেদলো, ফুটে গেল, তবুও কিন্তু নিব কিন্তু খারাপ হয়নি, অর্থাৎ কলমটা এত মজবুত। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরলুম। পরে নামি দামি আরো নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। অর্থাৎ প্রথম দিন যে জাপানি পাইলটটা তিনি কিনেছিলেন সেটা কিন্তু অনেকদিন তিনি বাঁচিয়ে রেখেছিলেন। ফাউন্টেন মানে স্মৃতি হিসাবে তিনি এটা রেখেছিলেন। ফাউন্টেন পেনের এক বিপদ, তা লেখককে নেশাগ্রস্ত করে, অর্থাৎ লেখকের একটা নেশা হয়ে যায় ফাউন্টেন পেনের। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন,
বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। বিখ্যাত একজন লেখক শৈলজানন্দ, তিনি যে এত পেন মানে ফাউন্টেন পেন সংগ্রহ করেছেন সেটা লেখককে একদিন তিনি দেখিয়েছিলেন। ডজন দুয়েক তো হবেই, মানে 2 ডজন বলতে 1 ডজন মানে 12টা, 12 দুগুণ 24টা তো হবেই। পারকারি বেশ মানে ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। শরৎদা বলতে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তাহলে কার ছিল ফাউন্টেন পেনের নেশা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। এখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। আর একটা শর্ট প্রশ্ন, ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। অর্থাৎ ফাউন্টেন পেন কোন পেনকে উন্নত করে তৈরি করেছিলেন? না, রিজার্ভার পেনকে তিনি উন্নত করে ফাউন্টেন পেন বানিয়েছিলেন। কে বানিয়েছিলেন? না, ওয়াটারম্যান। আমাদের ঝর্ণা কলম, অর্থাৎ আমাদের কাছে সেটা ঝর্ণা কলম নামে পরিচিত। গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। যেহেতু গ্রামের ছেলে তাই ফাউন্টেন পেনটা তিনি অনেক পরে নিয়েছেন আর কি। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের ভক্ত, তাই অন্য কলমের দিকে তার তত একটা ঝোঁক ছিল না। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তির পর। মানে শহরে যখন হাই স্কুলে তিনি ভর্তি হন তারপরে তিনি সেই কলমের পেনটা বাদ দিয়ে আধুনিক যে কলম সেগুলো ব্যবহার করেন। কালি বানানো বন্ধ তখন, অর্থাৎ কালিও তিনি আর বানান না, শহরে যেহেতু থাকেন, কাঠের উনুন নেই সেরকম। কাছের কাচের দোয়াতে আমরা কালি বানাতাম, কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। অর্থাৎ তখন কি হতো না, ট্যাবলেট পাওয়া যেত বা বড়িগুলি পাওয়া যেত, সেটা কিনে এনে সেটা গুলে কাচের দোয়াতে রেখে সেখান থেকে ভরিয়ে ভরিয়ে লিখতে হতো। লাল নীল 2 রকম বড়ি পাওয়া যেত, অর্থাৎ 2 রকম লাল আর একটা নীল, এই 2 রকম বড়ি পাওয়া যেত, 2 রকম অর্থাৎ কালি তৈরি হতো। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তৈরি করা কালিও কিন্তু পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম, বিভিন্ন রকম নাম ছিল, কাজল কালি, সুলেখা ইত্যাদি। এসব হচ্ছে মানে কালির নাম। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি, মানে ধরার যে জায়গা সেটাও ছিল বিভিন্ন রকমের। সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই সে সেরকম নিত আর কি। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়, সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুবই টেকসই, মানে এগুলো খুব অনেকদিন চলতো, গরুর শিং বা কচ্ছপের খোল দিয়ে যেগুলো তৈরি করা হতো। পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। অর্থাৎ পালকের যে কলম সেগুলো তাড়াতাড়ি ভোতা হয়ে যায় বলে এই আধুনিক গরুর শিং বা কচ্ছপের খোল দিয়ে শক্ত করে টেকসই পেন বানানো হতো। কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো হিরে, যারা খুব বড় লোক তারা এসব পেন ব্যবহার করতো আর কি। ফাউন্টেন পেনের প্লাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরো দামি, আরো পোক্ত করা হতো, মানে খুব শক্ত এবং দামি করা হতো, যেহেতু সোনা দেওয়া প্লাটিনাম দেওয়ার জন্য। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। এই সমস্ত রকমারি পেন ছড়িয়ে দিয়ে সেই যে দোয়াত আর কলম সেগুলোকে আস্তে আস্তে হাটিয়ে দেওয়া হলো, অর্থাৎ সেগুলো বিলুপ্ত হতে শুরু করলো। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন, অর্থাৎ লেখকরা যখন কলেজে পড়ে তখন সবার পকেটে হচ্ছে ফাউন্টেন পেন। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও, সব কিন্তু তখন আর নেই। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, অর্থাৎ আস্তে আস্তে টেবিল মানে অফিস আদালত শিক্ষিত লোকের ঘরের থেকে আস্তে আস্তে দোয়াত কলম উঠতে শুরু করলো এবং ফাউন্টেন পেন ঢুকতে শুরু করলো। সেগুলো সাজিয়ে রাখার আসবাব, তখন সেগুলো আর কি জাস্ট দেখার সৌন্দর্য বর্ধক হিসাবে সাজিয়ে রাখার জন্য ব্যবহার করা হতো। কালির আধার, ব্লটিং পেপার সব এখন সময় লেখা শুকানো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপার দিয়ে শুকানো হতো। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা ছোটখাটো অনুষ্ঠান। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান বলতে লেখক কি বুঝিয়েছেন বা কি বলেছেন সেটা বর্ণনা করো, বা অনুষ্ঠানটা কি রকম সেটা বর্ণনা করো। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিংয়ের, এমনকি সোনারও, মানে কত রকমের মানে তোমার দোয়াত।
গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়ির আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। মানে গ্রামে যদি কেউ একটু পাস করতো তাহলে বুড়ো বুড়ির আশীর্বাদ করতো, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। অর্থাৎ দোয়াত কলমটা সোনার হলে তার একটা সৌন্দর্য বা তার একটা দাম মূল্যই আলাদা, এই জন্য তাকে সেই রকম আশীর্বাদ প্রাচীনকালের বুড়ো বুড়িরা দিত। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। অর্থাৎ শুভ ঠাকুর একজন লেখক, তার বাড়িতে বিখ্যাত তার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে লেখক কিন্তু জেনেছিল যে না, সোনার দোয়াতও হয়। অর্থাৎ এই শুভ ঠাকুরের সোনার দোয়াত ছিল। সাহিত্য এবং ইতিহাসে নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোন কোন দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। হায়, কোথায় গেল সে সব দিন! এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিবা যায় যায়, এখন বল পেন বা ডট পেন, এক রোগা রিফিলে কে কত দূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম তাদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। মানে ফাউন্টেন পেনের জন্য নিব হচ্ছে 700 রকম। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বা হাতে লেখেন তাদের জন্য, এক কথা সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। মানে যন্ত্রযুগ বলতে আধুনিক যে যন্ত্র সভ্যতা বা টেকনোলজির উন্নতি সেটাকে বোঝাচ্ছে, যার জন্য সবার চাহিদা মতন কিন্তু পেন তৈরি করেছে যন্ত্র সভ্যতা। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। অর্থাৎ টাকা আছে তাদের জন্য বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কারুকার্য দিয়ে তৈরি করতে আর কি ভালো ভালো দামি দামি পেন। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। মানে 2500 পাউন্ড বলতে 1 পাউন্ড সমান 75 টাকা তখনকার হিসাবে। হিসাব করে দেখো মানে কত টাকা হয় সেটা। তোমরা কিন্তু সকলে কমেন্ট বক্সে জানাও যে 2500 পাউন্ড মানে এখনকার দিনের কত টাকা, বা ওই 75 টাকা যদি 1 পাউন্ড হয় তাহলে 2500 পাউন্ড মানে কত টাকা, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। সে কলমের সোনার অঙ্গ, হীরের হৃদয়, সোনায় গড়া হীরে বসানো জোড়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টও আছে বটে। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করছে। অর্থাৎ এই সমস্ত পেন থাকা সত্ত্বেও বর্তমানে কম্পিউটারে সব লেখালেখি করছে, তার জন্য পেনেরও আর ভ্যালু থাকছে না। এগুলো সবাই পরবর্তীকালে কি জাদুঘরে দেখতে যাবে যে পেন এরকম এরকম পেন দিয়ে লেখালেখি আগে হতো, এই জন্য এই কথাটা ব্যবহার করা হয়েছে। ফলে আমার মতো আরো কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানে অনেকে আছে এখনো লেখালেখি করে কলম দিয়ে, তারাও কিন্তু বিপন্ন বোধ করছে যে আমি হয়তো হারিয়ে যাব। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? মানে তাহলে আর কি থাকলো লেখকের কথা? মানে আমি যে হাতে লিখছি সেটা না লিখে কম্পিউটারে লিখছি, এইটা তো উঠে যাবে, অর্থাৎ হাতের লেখা উঠে যাচ্ছে। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। লাঠি বলতে এখানে কলমকে বোঝানো হয়েছে। কলমের দিনও কি ফুরালো? অর্থাৎ লাঠি, এখানে লাঠি তোমার দিন ফুরাইয়াছে বলতে এর একটা কিন্তু একটা কাহিনী রয়েছে। সেটা হচ্ছে দেবী চৌধুরানী যে নাটক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আর কি। দেবী চৌধুরানী যে উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেই উপন্যাসের 3য় খণ্ডে 1ম পরিচ্ছেদে এই উক্তিটি আমরা পাই। সেখানে দেখা যাচ্ছে যে লাঠি বাহিনীর দাপটে একসময় ইংরেজ সিপাহীরা ভয়ে একদম কাঁপতো আর কি, তটস্থ থাকতো। আর লাঠির এমন যে মহত্ব ছিল সেটা বাংলা সমাজে একটা সুশাসন বিরাজ করতো। মানে এই লাঠির ভয়ে কিন্তু ইংরেজরা শান্ত থাকতো। কিন্তু লাঠির যে গৌরব আর নেই একথা বোঝাতে মানে এই লাইনটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ লাঠির দিন ফুরিয়ে এসছে এবং সেখানে আধুনিক বিভিন্ন অস্ত্র শস্ত্র চলে এসছে সেটা। আর এখানে কলমের দিন ফুরালো বলতে কলমের বদলে যে কম্পিউটার চলে এসছে সেটার কথা বলা হয়েছে। কিন্তু ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা। অর্থাৎ ইতিহাসে যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। এখান থেকে প্রশ্ন আসতে পারে, ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী বা কলমবাজ কাদের বলা হতো? অর্থাৎ যারা ওস্তাদ খুব লেখালেখিতে খুব পটু তাদেরকে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী বলা হতো।
মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, মানে ব্যাপক খাতির ছিল, মানে তাদের দাম ছিল আর কি, কত না সম্মান, শুধু মুঘল কেন বিশ্বময় সব দরবারেই তাদের সম্মান ছিল। আমাদের এই বাংলা মুলুকেও নানা রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন, অর্থাৎ তাদের থাকা খাওয়া পড়া সমস্ত কিছু রাজা বহন করত। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। সাধারণ যারা গৃহস্থ তারা পুঁথি, অর্থাৎ তখন তার এত ছাপাখানা ছিল না, তার জন্য কি তাদের দিয়ে লেখাতো আর কি, টাকা দিয়ে। এখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়, মানে সেই হাতে লেখা যে পুঁথি সেটা দেখলে চোখ জুড়িয়ে যায় লেখকের। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, সম অক্ষর সমান, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন, মানে হাতে লিখেছে তবুও কিন্তু সব অক্ষরগুলো সমান, প্রতিটা ছত্র খুব সুশৃঙ্খল সুন্দর আর কি। এক এক জনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, মানে খুব সুন্দর হাতের লেখা যাকে বলে, মানে অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা, মানে এত সুন্দর লিখতো ধৈর্য ধরে সময় ব্যয় করে, তবুও তারা খুব সামান্য টাকা ইনকাম করত। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, মানে 4 খণ্ড রামায়ণ লিখতে হবে, তাতে করে সে অষ্টাদশ শতক বলতে 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে যে সময়টা, সেই সময়ে একজন এই 4 খণ্ড রামায়ণ কপি করে কত পেত? 7 টাকা পেত মাত্র। কিছু কাপড় আর মিঠাই, মানে 7 টাকা আর কিছু কাপড় আর মিঠাই পেত। এক সাহেব লিখে গেছে 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত, মানে 19 শতকে 12 আনায়, 12 আনা বলতে 75 পয়সা আর কি, 16 আনা 1 টাকা হয়, সে 12 আনা 75 পয়সায় কি 32,000 অক্ষর লেখানো যেত। তাহলে ওই যে ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী তাদের কিন্তু অতটা দাম দিত না আর কি, যাদের যে পরিশ্রমের হিসাবে দাম কিন্তু অতটা ছিল না। তবু পুঁথির কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব, অনেক পুঁথিরই খবরদার এই পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে, মানে খুব মূল্যবান, তার জন্য কেউ চুরি না করে, সেটা সেরকম ভাবে পাহারা দিয়ে রাখা হতো। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, এখান থেকে প্রশ্ন আসতে পারে, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, কেন এই কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল, কার্টিজ এসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ, মানে কখনো কখনো বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যিই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে, মানে কলম যারা লেখালেখি করতো তাদেরকেও কিন্তু যুদ্ধ করতে হয়েছে। কলকাতার ইতিহাসও আমরা যেরকম আশুকে একজন কবিতায় পাবলো নেরুদাকে দেখেছি যুদ্ধ করতে তিনি গিয়েছেন দেশের জন্য, সেরকম কলকাতার ইতিহাসও এ ধরনের ডুয়েল বা দৌরাত্ম্যের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে, মানে এত কিছু পরিবর্তন হচ্ছে তার মধ্যে যদি কেউ কলম দিয়ে লেখালেখি করে তাহলে লেখকের খুব ভালো লাগে, লেখক এটা বলতে চাইছেন আর কি। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনো কলমে লেখেন, মানে ভাবতে ভালো লাগছে কারণ তাদের সময়কার লোকরা এখনো কলম ব্যবহার করে আর কি। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, মানে অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখেছেন একজনকে, তিনি হচ্ছে মানে তখনকার দিনে লেখকদের সময়কার লোক, তিনি হচ্ছে অন্নদাশঙ্কর রায়। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে যে অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন কে বা কয়জন, একজন, তিনি হচ্ছে অন্নদাশঙ্কর রায়। গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন, অর্থাৎ কলম বাদ দিয়ে তিনিও টাইপরাইটার ধরেছেন সুভাষ মুখোপাধ্যায়। অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে, অর্থাৎ লেখকদের সময়কার সবাই কলমে লিখছেন এখনো। অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে, মানে আধুনিক যে পেনগুলো সেগুলোতে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়, বিখ্যাত পরিচালক এবং লেখক। সেই সত্যজিৎ রায় কিন্তু নিবের কলমের যে মান মর্যাদা, অর্থাৎ নিবের কলম দিয়ে তিনি কিন্তু শেষ পর্যন্ত লিখে গেছেন। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়।
অর্থাৎ তিনি চিত্রশিল্পী হিসেবে বিখ্যাত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার যে সূচনা সেটা পাণ্ডুলিপির পাতায় হয়েছিল। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। মানে যেহেতু কম্পিউটারে ছবি, তার মানে যন্ত্রই করছে, মানুষের আর সেখানে কৃতিত্ব কোথায়, এটাই লেখক বোঝাতে চেয়েছেন। আমি কালি খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। ফাউন্টেন পেন হোক বল পেন, এর নিয়ে আমার কোনো তর্ক নেই, বিবাদ নেই। কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। অর্থাৎ তিনি ইতিমধ্যেই বল পেন দিয়ে লেখা শুরু করেছেন, তাই তার কোনো রকম ভেদাভেদ নেই যে আমি ওই নিবের পেন দিয়ে লিখবো, তা এরকম ব্যাপার তার নেই। আমি মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। মানে কবি হার মেনে নিচ্ছেন যে আমি যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তিনিও পেন বা বল পেনে লেখা শুরু করেছেন। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়, যে নিবের কলম তাকে কিন্তু একবার খুনি অর্থাৎ খুন করেছে সেই নিব। কিরকম? অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডম্বুধরের স্বনামধন্য লেখক। মানে কঙ্কাবতী ও ডম্বুধরের যে লেখক, সেই স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম অর্থাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। অর্থাৎ তার নিজের যে নিবের কলম, সেই কলমটা কি অসাবধানতাবশত তার বুকে ফুটে গিয়েছিল, আর বুকে ফুটে যায় মানে ফুসফুসে আঘাতের কারণে তিনি কিন্তু মারা যায়। তার লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে কঙ্কাবতী ও ডম্বুধর। তোমরা কিন্তু এই দুটো মনে রেখো, প্রশ্ন আসতে পারে এখান থেকে। লাস্ট পর্যন্ত পেনের আঘাতে কার মৃত্যু হয়েছে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের, মানে নিজের পেনে, এবং তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম কঙ্কাবতী ডম্বুধর। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, অর্থাৎ পেনের আঘাতেই অসাবধানতাবশত যে বুকে ফুটে গিয়েছিল তার আঘাতেই তার মৃত্যু। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের হারিয়ে যাওয়া কালি কলমের লাইন ধরে ধরে ব্যাখ্যা। আশা করি তোমাদের গল্পটি সুন্দর হয়ে গেছে। তোমাদের একবার যদি তোমাদের এই গল্পটি শোনার পরে আত্মস্থ না হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটি তোমরা বারবার পড়ো, বারবার দেখো এবং বারবার শোনো, তাহলেই কিন্তু তোমাদের সমস্ত ধরনের যে কনফিউশন গুলো রয়েছে এই হারিয়ে যাওয়া কালি কলম থেকে বা সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু আশা করি সম্পূর্ণ দূর হবে, এবং তোমরা এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন তা অ্যাটেন্ড করতে পারবে। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ পরবর্তীকালে সিলেবাস ধরে ধরে তোমাদের সমস্ত রকমের সিলেবাস বা সমস্ত রকমের পাঠ্য কিন্তু আমি আমার এই চ্যানেলে দেব।